আমরা একদম বইয়ের ১ নম্বর সমস্যা থেকে শুরু করব এবং ধারাবাহিকভাবে বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো সলভ করব। তাই আমি প্রথমটা এখানে লিখে নিয়েছি যে প্রশ্নটা ছিল। তোমাদের পাশে যদি বই থাকে তাহলে একটু মনোযোগ সহকারে প্রশ্নটা দেখতে হবে, কারণ যত ভালোভাবে তুমি প্রশ্নটা বুঝতে পারবে তত সুন্দর করে তুমি সমস্যার সমাধান করতে পারবে। এই প্রশ্নটা বোঝা খুব জরুরি। একটু দেখো প্রশ্নটাতে কি বলছে। এক্স বিলংস টু, এই যেখানে চিহ্নটা দেখতে পাচ্ছ ই এর মতো, এটাকে বলা হয় বিলংস টু। এটার মানে হচ্ছে, একটু বোঝাই তোমাদেরকে, বিলংস টু, এটার মানে হচ্ছে এটা দিয়ে প্রকাশ করা হয় উপাদান, অর্থাৎ বিলংস টু দ্বারা বোঝায় উপাদান। অর্থাৎ আমরা যেমন অঙ্ক করার সময় অনেক সময় করি এক্স সমান সমান টু, এখানে সমান সমান দিয়ে আমরা মূলত কি বোঝাচ্ছি, যে এক্স এর মান এবং টু এর মান সমান। ঠিক সেরকম যদি এক্স বিলংস টু এন বলা হয় তাহলে বোঝানো হচ্ছে যে এক্স এর মান হচ্ছে এন। ঠিক আছে, এক্স এর মানগুলো, এক্স এর উপাদান, সরি আমি ভুল বলেছি, মান না উপাদান, এক্স এর উপাদান হচ্ছে এন। তো সোজা ভাষায় বিলংস টু বলতে উপাদান বোঝায়। তো এক্স এর সাথে যদি এক্স এর পরে যদি এভাবে লেখা থাকে এক্স বিলংস টু এন, তার মানে বোঝাচ্ছে এক্স এর উপাদান হচ্ছে এন বা স্বাভাবিক সংখ্যা। তো এখানে এটাই লেখা আছে, দেখো এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর উপাদান হচ্ছে এন। এখানে এন মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা। এন মানে কি? এন মানে হলো ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 ইত্যাদি যে স্বাভাবিক বা নর্মাল নাম্বারগুলো হয় সেগুলো। তো এখানে বলা হচ্ছে এক্স এর যে উপাদান হবে সেগুলো অবশ্যই 1, 2, 3, 4, 5, 6 এগুলোর মধ্যে হবে। তারপরে কি বলছে দেখো, একটা শর্ত দেয়া আছে, অনেক বড় একটা শর্ত দেয়া আছে। তো এখানে বলা হচ্ছে এক্স এর মান হিসেবে আমরা যাকে ধরবো তার উপরে স্কয়ার করে যে মানটা আসবে সেটা অবশ্যই 9 এর চেয়ে বড় হতে হবে। এবং তারপরে যেটা আছে সেটা বলতেছে যে এক্স এর উপর আমাদেরকে কিউব করতে হবে বা ঘন করতে হবে, ঘন করার পর যে মানটা পাবো সেটা অবশ্যই 130 এর ছোট হবে। তো সেটাকেই আমাদের সেট হিসেবে নিতে হবে। তো এই যে শর্তটা ভেঙে ভেঙে আমরা এগুলো সাধারণ সেট তৈরি করছি সংখ্যার, এটাকেই বলা হয় তালিকা পদ্ধতি। এবং এখানে যেটা দেয়া আছে সেটাকে বলা হচ্ছে গঠন পদ্ধতি। অর্থাৎ শর্ত যেখানে দেয়া থাকে, শর্ত ভেঙে আমাদের কিরকম নর্মাল সেট বের করতে হয় সেটাকে বলা হয় তোমার গঠন পদ্ধতি, আর এই নর্মাল সেটটাকে বলা হয় তালিকা পদ্ধতি। তো চলো অঙ্কটা আমরা সমাধান করি। তো এখানে যেহেতু শর্ত দিয়েছে যে এক্স এর মান আমরা যত ধরবো তার উপরে বর্গ করার পর অবশ্যই সেটার মান 9 এর চেয়ে বড় হতে হবে। তাহলে এক্স এর মান যদি আমরা 1 ধরি, তারপরে সেটার উপরে বর্গ করি, তাহলে একের উপরে বর্গ করলে দাঁড়াচ্ছে 1। দেখো তো 1 9 এর চেয়ে বড় না ছোট? অবশ্যই 1 9 এর চেয়ে ছোট। তাহলে এক্স এর মান 1 হবে না, এটা আমাদের নেওয়া যাবে না। তবে আমাদেরকে কি একটা শর্ত দিয়েছে না দুইটা শর্ত দিয়েছে? দেখো তো, স্কয়ার করার পরে কিউবও করতে হবে। তাহলে কিউব করো, 1 এর উপরে কিউব করলে দাঁড়াবে 1। তাহলে পরের শর্তটা ছিল কিউব করার পরে যে মানটা পাবো সেটা অবশ্যই 130 এর চেয়ে ছোট হতে হবে। এক অবশ্যই 130 এর চেয়ে ছোট। তবে আমাদের দুইটা শর্তের মধ্যে একটা শর্ত মিললেও আরেকটা কিন্তু মিলেনি, তো সেজন্য এটা আমরা নেব না। আবার পরের সংখ্যা দিয়ে ট্রাই করব, যেমন x সমান সমান 2। x এর উপরে যদি আমরা বর্গ করি তাহলে এর মান আসবে 4, এবং এর উপরে যদি আমরা কিউব করি তাহলে 2 এর উপরে কিউব করলে আসবে 8। তাহলে দেখো তো আমাদের যে দুইটা শর্ত দেওয়া আছে সেই শর্ত দুইটা কি ফিল আপ করছে কিনা। যে 2 এর উপরে যদি বর্গ করি তাহলে সেটা 4 আসবে, তাহলে বর্গের মানটা অবশ্যই 9 এর চেয়ে বড় হতে হবে। 4টা কিন্তু 9 এর চেয়ে ছোট। তার মানে আমরা x এর মান 2 ধরলে শর্ত পূরণ হচ্ছে না, আমরা এই মানটাও নিতে পারবো না। তারপর আবার ট্রাই করি, x সমান 3 এবং x এর উপরে বর্গ করলে দাঁড়াচ্ছে 9, এবং x কিউব 3 এর উপরে বর্গ করলে আসবে 27। আমাদেরকে বলছে 9 এর চেয়ে বড় হতে হবে, 9 এর সমান না। তো সেহেতু আমরা x এর মান 3 এটাও নিতে পারবো না। আমাদেরকে পরেরটা দেখতে হবে। x এর উপরে বর্গ করলে দাঁড়াচ্ছে 16, এবং কিউব করলে দাঁড়াচ্ছে 4 এর উপর কিউব করলে দাঁড়াবে 64। তো এবার দেখো যে আমাদের কিন্তু এবার দুইটা শর্তই ফিল আপ করেছে। যেমন x এর উপর বর্গ করার পর 16 পেয়েছি, যেটা 9 এর চেয়ে বড়, অর্থাৎ প্রথম শর্তটা পূরণ হলো। তারপরেরটা কি আছে, যে x এর উপর কিউব করার পর 64 পেলাম। তার মানে 64টা 130 এর চেয়ে ছোট। তার মানে প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত যেহেতু দুইটাই পূরণ হয়েছে, তাই আমরা x সমান সমান 4 এই মানটা সেট হিসেবে গ্রহণ করতে পারবো। তারপরে দেখি x এর মান যদি 5 হয় তাহলে
5 এর উপরে বর্গ করলে দাঁড়ায় 25 এবং 5 এর উপরে কিউব করলে খুব সম্ভবত 125 আসবে, 125 আসবে। তো এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে বর্গের মানটা 9 এর চেয়ে বড়, বর্গ করার পরে যে মানটা পেলাম সেটা 25, 9 এর চেয়ে অনেক বড়, অর্থাৎ প্রথম শর্ত পূরণ হলো। তারপরেটা দেখো, কিউব করার পরে আমরা পেলাম 125, সেটা কিন্তু 130 এর চেয়ে ছোট, তার মানে এটাও আমাদের শর্ত পূরণ করছে। তার মানে x এর মান যদি 5 হয় তাহলে দুইটা যে শর্ত আছে দুইটাই পূরণ হচ্ছে, তাহলে আমরা 5টাও নিতে পারবো। এরপরে দেখি x এর মান যদি 6 হয় তার উপরে যদি বর্গ করা যায় তাহলে 36 এবং 6 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আসবে 216। এবার লক্ষ্য করো তো, এবার কিন্তু x স্কয়ার করার পরে আর বর্গ করার পরে আমাদের মান আসছে 36, যেটা কিন্তু 9 এর চেয়ে বড়, অর্থাৎ প্রথম শর্তটা পূরণ হলো। তারপরে শর্তটা দেখো, x এর উপর কিউব করার পর অবশ্যই তার মানে 130 এর চেয়ে ছোট হতে হবে। 100 মানে x এর উপরে কিউব করার পর দেখো এটা কিন্তু 216 হয়ে গিয়েছে, অর্থাৎ 130 এর চেয়ে বড় হয়ে গিয়েছে। তাহলে কি আমাদের দুইটা শর্ত পূরণ করলো? করেনি। একটা শর্ত পূরণ করেছে আর একটা শর্ত পূরণ করতে পারেনি, তার মানে আমরা এটাও নিতে পারবো না। তাহলে দেখো তো কোন দুইটা উপাদান আমাদের শর্ত পূরণ করে, 4 এবং 5। 4 এবং 5 নেওয়ার পরে আমাদের দুইটা শর্তই পূরণ হয়, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের যে গঠন পদ্ধতির সেটটা আছে সেটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে দাঁড়ায়, তার মান দাঁড়ায় 4 এবং 5। কেন 4 এবং 5? কারণ আমরা বলেছি যে x হবে এই সেটের মান, তো x এর মান কত পেলাম? 4 এবং 5। 4 এবং 5ই দুইটা শর্ত পূরণ করে, সেজন্য x এর মান হিসেবে 4 এবং 5 নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। একটু আগে আমরা যে অঙ্কটা সমাধান করলাম এই অঙ্কটা ঠিক সেই অঙ্কটার মতোই, তবে এখানে অল্প একটু পেঁচিয়ে দেওয়া হয়েছে, একটু প্যাচ আছে, তো সেই প্যাচটা খুলতে পারলেই পুরো অঙ্কটা তোমরাও সমাধান করতে পারবে যদি আগের অঙ্কটা বুঝে থাকো। তো চলো সেই প্যাচটা খোলার চেষ্টা করি এবং অঙ্কটা আমরা সমাধান করি। তো আগের বারের মতো আবারও বলছি যে কোনো অঙ্ক সমাধান করার ক্ষেত্রে অবশ্যই প্রশ্নটা বুঝতে হবে, যে প্রশ্নে কি বলা হচ্ছে, প্রশ্নে কি শর্ত দেয়া আছে এবং প্রশ্নে কি বের করতে বলছে। তো 1 নম্বরে যতগুলো প্রশ্ন আছে মোটামুটি 4টা, 3টাতেই বলা হয়েছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে গঠন পদ্ধতিতে দেয়া আছে, এবার আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো চলো আমরা একটু প্রশ্নটাকে ভেঙে দেখি আমাদেরকে কি বলা হচ্ছে বা কি বের করতে হবে। তো এখানে শুরুতেই বলা হচ্ছে x belongs to z, অর্থাৎ x এর মান হবে, x এর উপাদান হবে z। তো z বলতে কি বোঝায়, z দ্বারা কি বোঝাচ্ছে? z হচ্ছে পূর্ণ স্বাভাবিক সংখ্যা। পূর্ণ স্বাভাবিক সংখ্যা কি? পূর্ণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সংখ্যা, অর্থাৎ z দ্বারা বোঝাচ্ছে 0 থেকে +1, +2, +3 এভাবে ইনফিনিট, অর্থাৎ যত সংখ্যা হতে পারে। তারপরে নেগেটিভ দিকে -1, -2, -3 এভাবে যত নেগেটিভ যেতে পারে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা মানে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের সংখ্যা। তো আমাদেরকে বলছে যে x এর মানটা অবশ্যই পূর্ণ স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুইটাই হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে দেখো কি বলছে শর্ত, আগের বারের মতো দুইটা শর্ত দেওয়া আছে যে x এর মান হিসেবে আমরা যাকে ধরে নিব সেটার বর্গ অবশ্যই 5 এর চেয়ে বড় হতে হবে এবং x এর কিউব অবশ্যই 36 এর সমান বা বড় হতে হবে। তাহলে চলো আমরা বিভিন্ন ধরনের আগেরবারের মতো মান নিয়ে দেখি, যে সংখ্যাগুলো, যে উপাদানগুলো আমাদের শর্ত পূরণ করবে সেগুলো নিয়ে আমরা একটা সেট তৈরি করব, যেটাকে বলা হয় তালিকা পদ্ধতি। তো চলো শুরু করি। তো x এর মান হিসেবে আমরা, যেহেতু এখানে বলছে x এর মান পূর্ণ স্বাভাবিক সংখ্যা অর্থাৎ z হবে পজিটিভ নেগেটিভ দুইটাই, তাই আমরা এখানে শুরুতেই নেগেটিভ থেকে শুরু করব। চলো, তো x এর মান হিসেবে যদি আমরা -1 নেই তাহলে x স্কয়ারের মান আসবে 1 স্কয়ার। আমরা জানি মাইনাসের উপরে স্কয়ার করলে সেটা পজিটিভ হয়ে যায়, অর্থাৎ -1 এর উপরে স্কয়ার করলে 1 আসবে। এবং কিউব যদি করি -1 এর উপরে কিউব করলে -1 আসবে। এখন আমরা যেহেতু স্কয়ার এবং কিউব করে ফেলেছি, এবার আমরা শর্ত মেলাবো যে আমাদের শর্তগুলো মিলেছে কিনা। যেমন x এর উপরে স্কয়ার করার পরে যে মানটা পাবো সেটা অবশ্যই 5 এর চেয়ে বড় হতে হবে। তো আমরা পেয়েছি 1, এটা 5 এর চেয়ে ছোট, অর্থাৎ প্রথম শর্তটা ম্যাচ করছে না বা পূরণ করছে না, তাই আমরা x এর মান হিসেবে -1টা নিতে পারবো না। যদি আমাদের দুইটা শর্ত মিলে যায় তাহলে আমরা সেই মানটা নিব, উপাদানটা নিব, অন্যথায় সেটা নিব না। তাহলে এবার আমরা -2 ট্রাই করে দেখি। -2 এর উপরে যদি স্কয়ার করা হয় তাহলে আসবে 4,
এবং কিউব করা হলে আসবে -8। তাহলে দেখো তো এক্স স্কোয়ার করার পরে যে মানটা পেলাম অর্থাৎ 4, সেটা কিন্তু এখনো 5-এর চেয়ে ছোট। এখনো কিন্তু আমাদের প্রথম শর্তটা পূরণ করছে না, তার মানে এক্স এর মান হিসেবে -2 এই উপাদানটাও নেওয়া যাবে না। আমাদেরকে পরের সংখ্যা ট্রাই করতে হবে। এক্স সমান -3 ট্রাই করে দেখতে পারি। -3 এর উপর বর্গ করলে মান আসবে 9 এবং কিউব করলে মান আসবে 27। তো এবার দেখো যে এক্স স্কোয়ার করার পরে আমাদের মান আসছে 9, যেটা 5-এর চেয়ে বড়, অর্থাৎ প্রথম শর্তটা পূরণ করেছে। এবার আমরা দেখবো যে দ্বিতীয় শর্তটা ফিল আপ করে কিনা। তো দ্বিতীয় শর্তে বলা আছে যে এক্স এর উপর কিউব করলে যে মানটা পাবো সেটা অবশ্যই 37-এর চেয়ে ছোট হতে হবে। অবশ্যই এখানে মাইনাস হবে, যেটা আমি দিতে ভুলে গিয়েছি। তো লক্ষ্য করো যে এক্স এর উপরে কিউব করার পরে আমরা মান কত পেলাম? -27। তো এই 27 কি 36-এর চেয়ে বড় না ছোট? একটু চিন্তা করে বলো তো। এই যে -27টা আমরা লিখলাম, এটা 36-এর চেয়ে বড় কিনা? তুমি এই যে ভিডিওটা দেখছো, ভিডিওটা একটু পজ করো, অর্থাৎ ভিডিওটা থামাও এবং কমেন্টে লিখো যে -27 কি 36-এর চেয়ে বড় না ছোট। আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই দেখবো, তো তুমি লিখো, ঠিক আছে? অবশ্যই কিন্তু লিখবে, আমি চেক করবো পরবর্তীতে। আশা করি তুমি এতক্ষণে কমেন্টে লিখে ফেলেছো যে -27 বড় না 36 বড়। আসলে এবার আমি তোমাকে বোঝাই কোনটা বড়। তো একটু লক্ষ্য করো যে 0 থেকে যদি 1 কম হয় তাহলে সেটাকে আমরা বলি -1, তারপর 0 থেকে যদি 2 কম হয় তাহলে সেটাকে বলি -2। এভাবে যদি 0 থেকে 27 কম হয় তাহলে সেটাকে বলি -27। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, 1 2 থেকে আমাদেরকে 36-এ গেলে 36 সংখ্যাটা কত বড় দাঁড়ায় এবং -27 কত ছোট। তাহলে এবার তুমি নিজেই বলো যে -27 বড় না 36 বড়? অবশ্যই 36 বড়। তাহলে আমাদের শর্তে কি বলছে যে 36-এর চেয়ে ছোট হতে হবে। তাহলে -27 যেহেতু 36-এর চেয়ে ছোট, তার মানে x সমান সমান -3 আমরা নিতে পারবো, কারণ এটা দুইটা শর্তই আমাদের পূরণ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে -27 বড় না 36 বড়। অর্থাৎ যতগুলো মাইনাস মান আসবে সেগুলো পজিটিভ মানের চেয়ে সবসময় ছোটই হবে, এটা সবসময় মনে রাখবা। তারপরে আমরা -4 দিয়ে দেখি কি আসে। যদি -4 এর উপরে বর্গ করি তাহলে আসবে 16 এবং কিউব করে আসবে 4 এর উপরে কিউব করে আসবে 64, -64। তাহলে -4 এর উপর কিউব করে আসতেছে 64। তাহলে এখন দুটো শর্ত মিলাও। x এর উপরে স্কয়ার করলে অবশ্যই সেটার মান 5 এর চেয়ে বড় হতে হবে। x এর উপর স্কয়ার করে আমরা 16 পেলাম, 5 এর চেয়ে বড়, আমাদের প্রথম শর্ত পূরণ হলো। তারপরে x এর উপর কিউব করে 36 এর সমান বড় হতে হবে। -64 প্লাস 36 এর চেয়ে অনেক ছোট, তার মানে আমাদের দুইটা শর্ত পূরণ করেছে, আমরা এটাও নিতে পারবো। এরপরেরটা দেখি, -5 এর উপর বর্গ করলে মানে 25 এবং এর উপরে কিউব করলে আসছে মাইনাস, আর এর উপরে কিউব করলে -125। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের এই উপাদানটার উপর বর্গ এবং ঘন করলে কিন্তু এটাও দুইটা শর্তই পূরণ করে। এটা x স্কয়ারের মান 5 এর চেয়ে বড় আসছে 25 এবং x কিউবের মান 36 এর চেয়ে ছোট 125। মানে বুঝতেই পারতেছো, আমি তোমাকে একটু আগে বলছি যে নেগেটিভ আসলে সেটা পজিটিভের চেয়ে সবসময় ছোট হবে। তার মানে এভাবে আমরা যত সামনে যাব সবগুলো নেগেটিভ মান কিন্তু বাড়তে থাকবে। আমরা যদি এরপরে -6 নেই এবং তার উপরে কিউব করি তাহলে কি দাঁড়ায় দেখো তো, -6 এর উপরে যদি কিউব করি তাহলে আসবে 216, -216 মানে কি 0 থেকে -216 কম। তাহলে এটাও 36 এর চেয়ে কম। তার মানে আমরা যত এখন কিউব করতে থাকবো, সংখ্যা বাড়াবো, 6 7 8 এভাবে যত উপরের দিকে যাবো এবং কিউব করতে থাকবো, সেটা কিন্তু প্রত্যেকবারই 36 এর চেয়ে ছোট আসবে এবং দুইটা শর্তই পূরণ হতে থাকবে। তার মানে আমরা বলতে পারি যে আমরা যতই নিচের দিকে আসবো, নেগেটিভের উপরের দিকে আসবো, ততই কি হবে, আমাদের সবগুলো শর্ত পূরণ হতে থাকবে। এটা একটা অসীম বা ইনফিনিটি ধারা হবে। তো যখন আমরা সেট প্রকাশ করবো তখন আমরা শেষে এভাবে ডট ডট দিয়ে বুঝিয়ে দিব যে এটা একটা অসীম। তো যেহেতু এতগুলো আমরা লিখে শেষ করতে পারবো না, তাই আমরা সবগুলো লিখবো না। এখন আমরা নেগেটিভগুলো বাদ দিয়ে এখন পজিটিভগুলো লিখবো। চলো, এতক্ষণ আমরা নেগেটিভ মান লিখেছি, এবার পজিটিভগুলো দিয়ে দেখবো। তাহলে x এর মান যদি 1 ধরি এবং তার উপরে যদি বর্গ করি তাহলে এর মান আসবে 1 এবং এর উপরে কি করে আসবে +1। তো দেখো দুইটা শর্তের একটা পূরণ করেছে আর একটা করেনি, কারণ x স্কয়ারের মান 5 এর চেয়ে বড় হতে হবে, তার মানে আমরা এটা নিতে পারবো না। 2 দিয়ে দেখি, 2 এর উপর স্কয়ার করলে 4 আসবে এবং কিউব করলে 8 আসবে। দেখো এখনো x স্কয়ারের মান 5 এর চেয়ে বড় হয়নি, তার মানে এটাও নিতে পারবো না। 3 এর উপর স্কয়ার করলে আসবে 9 এবং 3 এর উপরে কি করলে আসছে আমাদের 27। এখন দেখো x স্কয়ার করার ফলে আমাদের মান আসছে কত, 9, যেটা 5 এর চেয়ে বড়, অর্থাৎ প্রথম শর্ত ফিল আপ হলো। তারপরে বলা হয়েছে যে কিউব করলে অবশ্যই সেটা 36 এর চেয়ে ছোট বা সমান হবে। 27 36 এর চেয়ে ছোট, তার মানে আমরা এই 3কে উপাদান হিসেবে নিতে পারবো, একটা উপাদান হিসেবে নিব। এরপরে দেখো যদি আমরা
3-এর পরে 4 নিই তাহলে 4-এর পরে 6 করে দাঁড়ায় 16 এবং 3 করে দাঁড়াবে 64। দেখো প্রথম শর্তটা কিন্তু ফিল আপ করছে যে 5-এর এক্স স্কোয়ারের মান 5-এর চেয়ে বড় হয়েছে, কিন্তু এক্স কিউবের মানটা 36-এর চেয়ে অনেক বড় হয়ে গেছে। এক্স কিউবের মান 64, 36-এর চেয়ে অনেক বড়, তার মানে এটা আমরা নিতে পারবো না। তাহলে পজিটিভ যে মানটা নিলাম সেটা 3 নিতে পারবো, আর যে নেগেটিভ মানগুলো আছে সেটা 3 থেকে -3 থেকে অসীম, অর্থাৎ আমরা যত নিচের দিকে যাব তত শর্তগুলো পূরণ হতে থাকবে। তো অত তো আমরা লিখে শেষ করতে পারবো না এবং আমাদের পরীক্ষার সময় খাতা অত তো সময় পাওয়া যাবে না। তো সেজন্য আমরা কি করব, যখন এটার সেট প্রকাশ করব তখন আমরা লিখব, এভাবে লিখতে হবে যে -3 -4 -5 দিয়ে এভাবে আমরা ডট ডট দিয়ে বুঝাবো যে এপাশে আমরা যত যাবো অর্থাৎ -6 7 8 যত নিই না কেন মাইনাসে, আমাদের এই শর্তগুলো পূরণ হবে এবং সেগুলো নেওয়া যাবে। তো সেটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য এভাবে লিখবো। তারপর পজিটিভ মানের ক্ষেত্রে কিন্তু এভাবে অসীম হবে না। পজিটিভ মানের ক্ষেত্রে যখন x এর মান 3 ধরবো তখনই শুধুমাত্র আমাদের দুইটা শর্ত পূরণ হয়, সেই জন্য আমরা 3 লিখে ব্র্যাকেট ক্লোজ। তো এই হচ্ছে আমাদের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি। তো যারা নতুন করছো এই সেটের অঙ্কগুলো তাদের কাছে একটু জটিল লাগতে পারে। আশা করি তুমি যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তাহলে অঙ্কটা তোমার কাছে খুবই ইজি লাগবে এবং কঠিন মনে হবে না। মূলত অঙ্কগুলো যখন আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব প্রশ্ন থেকে শর্ত থেকে, তখন সব কিছুই ইজি লাগে। তো এরপরে আমরা এর পরের অঙ্কটা দেখব, যেটা হচ্ছে গ নাম্বার। সেটাও খুবই মজার একটা অঙ্ক, চলো সেটাই এবার করি। তো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ 1 নম্বরের গ নাম্বার, আমি প্রশ্নটা লিখে রেখেছি। এই অঙ্কটা কিন্তু খুবই মজার একটা অঙ্ক, গুণনীয়ক এবং গুণিতকের অঙ্ক। তো নিয়ম অনুসারে প্রথমে খুব ভালো করে প্রশ্ন করতে হবে। প্রশ্নে বলা হচ্ছে x বিলংস টু n, অর্থাৎ x এর উপাদান হবে স্বাভাবিক সংখ্যা, তারপর x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তো এখানে দুইটা গুরুত্বপূর্ণ শব্দ, গুণনীয়ক এবং গুণিতক। তো গুণনীয়ক এবং গুণিতক বলতে আসলে কি বোঝাচ্ছে, তো এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা উচিত। যদি আমরা বুঝি যে আসলে গুণনীয়ক এবং গুণিতক কি, তাহলে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারবো। তো চলো প্রথমেই বুঝি যে গুণনীয়ক কি। গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক হলো কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন এখানে বলেছে যে 36-এর গুণনীয়ক, তাহলে 36-কে ভাগ করা যায় 2 দ্বারা, তাহলে আসবে 18, তাই না? তারপর 36-কে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে আসবে 9। এই যে আমরা 36-কে 2 দ্বারা ভাগ করছি, তার ফলে 2 এবং 18 পাচ্ছি। তো এখানে 2 এবং 18 উভয়ই কিন্তু 36-এর গুণনীয়ক। ঠিকভাবে 4 এবং 9 তারাও কিন্তু 36-এর গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছো গুণনীয়ক মানে কি। তো তোমাদের সুবিধার্থে একটু লিখে দেই, যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে গুণনীয়ক বলে। তার মানে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে গুণনীয়ক বলে। এবং গুণিতক কি, এখানে বলেছে 6-এর গুণিতক। তো গুণিতক বলতে কি বোঝায় এক কথায় মনে রাখা যাবে, আমরা ছোটবেলায় নামতা করেছিলাম না, 6-এর নামতা। গুণিতক বলতে কোনো সংখ্যার নামতা, 6-এর গুণিতক বলতে 6-এর নামতা। তাহলে গুণিতক বলতে কি বোঝাচ্ছে, গুণিতক বলতে বোঝাচ্ছে কোন সংখ্যার নামতা, অর্থাৎ যদি 6-এর গুণিতক বলে তার মানে 6-এর নামতা। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা সমাধান করতে পারবো না। দেখো তো কি বলছে, যে x এর মান হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে আমরা আগে 36-এর গুণনীয়কগুলো বের করি। 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক হবে, 36-কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 36 আসবে। তারপরে 36-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 18 দুগুণে 36। 36-কে 3 দ্বারা ভাগ করলে 3 12 36। 36-কে 4 দ্বারা ভাগ করলে 4 9 36। 36-কে 6 দ্বারা ভাগ করলে 6 4 36। তো 36-কে মূলত এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, আর এরাই হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়ক বের করে ফেললাম। এবার আমরা 6-এর গুণিতক বের করি। 6-এর গুণিতক, তাহলে 6-এর গুণিতক কি কি দাঁড়াচ্ছে, 6 নামটা পড়া শুরু করো। 6 12 18 24 30 36। তো যেহেতু সর্বোচ্চ 36 দেয়া আছে, তো সেহেতু 36 পর্যন্ত লিখলাম। তাহলে দেখো তো 6-এর গুণিতকের সেটগুলো কি দাঁড়াচ্ছে, 1 2 3 4 6 9
তারপরে 12, 18, 36 এবং 6-এর গুণিতকের সেটটা দাঁড়াচ্ছে এইটা। এখানে দেখো প্রশ্নতে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তাহলে 36-এর গুণনীয়ক হচ্ছে এটা এবং 6-এর গুণিতক হচ্ছে এটা। এদের মাঝে এবং আছে, তো এবং মানে হচ্ছে এই দুইটা সেটের মাঝে যেটা মিল আছে সেটা আমাদেরকে লিখতে হবে। যদি এবং থাকে তাহলে এবং মানে সেটা ইন্টারসেকশনের মতো কাজ করবে। ইন্টারসেকশন, ইউনিয়ন এগুলো আমরা সামনে গিয়ে পড়বো অবশ্যই। তবে আপাতত মনে রাখো যদি এবং দেয়া থাকে তাহলে আমাদেরকে সেটা ইন্টারসেকশন হিসেবে কাজ করতে হবে বা দুইটা সেটের মধ্যে মিল খুঁজতে হবে। তো চলো আমরা এই দুইটা সেটের মাঝে কি কি মিল আছে সেগুলো লিখে ফেলি। এই দুইটা সেটের মাঝে কি কি মিল আছে দেখো তো। এখানে এই সেটের মাঝে 6 আছে, এখানেও 6 আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে, তারপর এখানে 18 আছে, এখানেও 18 আছে, 24 এখানে নেই, এখানে 36 আছে, এখানেও 36 আছে। তাহলে যেগুলো যেগুলো মিল আছে সেগুলোই আমরা নিব। তাহলে দাঁড়াচ্ছে 6, 12, 18, 36। তাহলে এই যে গঠন পদ্ধতিতে আমাদের একটা সেট দেয়া আছে, আর তালিকা পদ্ধতি হচ্ছে এইটা 6, 12, 18, 36। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই অঙ্কটা খুবই মজার যদি শুধুমাত্র গুণনীয়ক এবং গুণিতকের ধারণাটা পরিষ্কার থাকে। তো এরপরে যে ঘ নাম্বারের অঙ্কটা দেওয়া আছে তোমরা একটু বই খুলে দেখো। ঘ নাম্বারের যে অঙ্কটা দেওয়া আছে সেটা কিন্তু ক নাম্বারের মতো, একদম হুবহু ক নাম্বারের মতো, সেখানে শুধু x এর পাওয়ার 4 দেওয়া আছে। আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে। সবগুলো অঙ্কই যদি আমি করে দিই তাহলে তোমরা কি করবে, তাই না? তো তোমার নিজেরও চেষ্টা করা উচিত, ট্রাই করা উচিত, ভুল করা উচিত, ভুল করতে করতে তুমিও শিখবে। তো প্রথমে যতগুলো অঙ্ক করালাম এখানে 1 নম্বরের সেগুলো আগে ট্রাই করবে, তারপর ঘ নাম্বারটা তোমার বাড়ির কাজ থাকবে। তুমি চাইলে সেট এবং ফাংশনের 2.1 চ্যাপ্টারের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো, এটা আমার চ্যানেলে আছে। তুমি চ্যানেলের ভেতরে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারবে। এখানে আমি একদম বেসিক থেকে শুরু করে 2.1 চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সবগুলোর একদম বিস্তারিত সমাধান করিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তুমি চাইলে সেটা দেখতে পারো, এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখতে পারো, আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।